হামলা পাল্টা হামলা, পুলিশের গুলি, দিনভর এমন বিক্ষিপ্ত সংঘাত সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই সব সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে 9 জন। এদের মধ্যে রয়েছে একটি শিশুও। কেরানীগঞ্জের 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারায় 9 বছরের শিশুটি। শান্তিপূর্ণ হয়নি এ নির্বাচন, বলছে বিএনপি। এমন সংঘাতময় পরিস্থিতি চলতে থাকলে দলটি ভবিষ্যতে নির্বাচনে আর অংশ না নেয়ার আভাস দিয়েছে। তবে আওয়ামী লীগ বলছে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর ভিন্ন কথা বলছে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তার মতে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে প্রাণহানি ঘটেছে বেশি। এদিকে দেশের রাজনৈতিক সংকট সমাধানে সংঘাতের পথ ছেড়ে সংলাপের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসব ছিল বৃহস্পতিবারের প্রধান প্রধান খবর। দেখছেন বাংলাদেশ এখন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন ডেইলি নিউ এজের সম্পাদক নুরুল কবির এবং লেখক, তাত্ত্বিক ও অধ্যাপক ডক্টর আসফার হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। গতকাল দ্বিতীয় ধাপের নির্বাচন ছিল, সেই সঙ্গে যদি আমি বলি গতকাল ছিল আমাদের স্বাধীনতার মাস, মার্চের শেষ দিন 31শে মার্চ। নির্বাচন, এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা আছে। আপনি জানেন যে কুমিল্লার শিক্ষার্থী তনু হত্যার ঘটনাটিও সারা দেশের মানুষ খুব ক্ষুব্ধ। তারা প্রতিবাদ জানাচ্ছে, এই হত্যাকাণ্ডের বিচার চায় মানুষ। এখন পর্যন্ত সেই বিচারের কোনো সুরাহা হয়নি। আমি যদি প্রথমে নির্বাচনে আসি, জনাব নুরুল কবির, কেমন দেখলেন দ্বিতীয় ধাপের নির্বাচন? প্রথম কথা হচ্ছে যে আমি কোনো নির্বাচন দেখি নাই। বাংলাদেশের নির্বাচন অন্তর্ধান করেছে 2005 সালের জানুয়ারি মাসের 5 তারিখে, যেই দিন নির্বাচন ছাড়া নির্বাচিত প্রতিনিধি হয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই দিন বাংলাদেশের যে সোল, একটা দেশ যখন একটা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ, এর মধ্য দিয়ে যখন দেশ প্রতিষ্ঠিত হয়, তখন তার কতগুলি যুদ্ধেরও একটা ম্যানিফেস্টো থাকে। কেন আমরা স্বাধীন হতে চাই? আপনি যদি পাকিস্তান আমলটা দেখেন, পাকিস্তান আমলে যে নির্বাচন বাংলাদেশে 70 সালে হয়েছিল, সেখানে এই দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছিল। স্বাধীনভাবে ভোট দিতে পেরেছিল বলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জাতীয়তাবাদকে সামনে নিয়ে, বাঙালি জাতীয়তা ভিত্তিক সেই জাতীয়তাবাদকে সামনে নিয়ে তার সব প্রতিনিধিকে নিরঙ্কুশভাবে নির্বাচিত করতে পেরেছিল। সেইটা মানে নাই বলেই পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে। ফলে নির্বাচিত, অর্থাৎ তার প্রতিনিধি নির্বাচন করা স্বাধীনভাবে, এবং স্বাধীনভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রশ্নটি যখন চ্যালেঞ্জের মোকাবেলা হয়, তখন এই দেশ একটা সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়। ফলে আপনি যদি বাংলাদেশের একবারে জন্মের কথা বলেন, মানুষ নির্ভয়ে নির্বিবাদে তার প্রতিনিধি নির্বাচন করবে। এটা হচ্ছে বাংলাদেশের জন্মের জন্য তার আত্মা, সোল। এখন আমি একটুখানি একটু পরে বলবেন, সেটা হচ্ছে যখনই মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবার জন্যে একটা পরিপূর্ণ নিরপেক্ষ রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ পায় না, তখনই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান স্তম্ভ, অন্যতম প্রধান অঙ্গীকার, এইটা ধূলিসাৎ হয়ে যায়। আপনি ইতিহাসের ছোট্ট ছোট দু একটা ঘটনা আছে। বাংলাদেশের যখন স্বাধীনতা সংগ্রাম চলছে, যুদ্ধ চলছে, তখন অগাস্ট মাসে 1971 সালের এখানে একটা উপনির্বাচন হয়েছিল। পাকিস্তানিরা, ইয়াহিয়া খানরা, এইখানে আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের তৎকালীন সময়ের সবচেয়ে লেজিটিমেট, সবচেয়ে রাজনৈতিকভাবে ন্যায্য প্রতিনিধি, সেই আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে স্বাধীনতা যুদ্ধ, সেটাকে বানচাল করবার জন্য একটা উপনির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনও 50 জন প্রতিনিধি পাকিস্তানিরা, সামরিক শাসকরা নির্বাচিত করেছিল নির্বাচন ছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর স্বাধীন বাংলাদেশে 2005 সালের জানুয়ারি মাসের 5 তারিখে 2014 সালের সেই দিন 153 জন নির্বাচিত হয়েছিল, তথাকথিত নির্বাচন ছাড়া।
আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, আপনি যদি উত্তর না চান তাহলে আমার কিছু করার উত্তর নাই। তো চাই, একটু, আমি আপনার হ্যাঁ। উত্তর দিচ্ছি। কিন্তু আপনার উত্তরের আমি মধ্যে আপনার অনেক উত্তর- প্রশ্ন জন্ম দিচ্ছে। আপনি 10,000 প্রশ্ন করেন, আমার এত সময় তো থাকবে না। তাহলে আমরা চলে যাই। না না, বলেন, জি আচ্ছা, বলেন। তাহলে আপনি আজকে বলছেন যে একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচন কোথায় হয়েছে? যেখানে নির্বাচন শুরু হবার আগে অনেক অভিযোগ নির্বাচন কমিশনের কাছে গেছে, তারা পাত্তা দেন নাই, আমলে নেন নাই। যেখানে শুধুমাত্র প্রধানত আওয়ামী লীগ এবং তার আওয়ামী লীগের তাদের ভাষায় বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মারামারিতে অধিকাংশ ক্ষেত্রে সংঘাতে গুলিবর্ষিত হয়। সেইখানে একটা কন্টেস্টিং নির্বাচন বলতে যা বোঝায় সেটা আমরা দেখছি না। তা আমি বলছি, যেই দিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী পার্টি এই স্লোগান উত্থাপন করেছে যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে, সেই দিন বাংলাদেশের যে সোল, আত্মা, এটা হত্যা করা হয়। জি, আপনার বক্তব্যের মধ্যে অনেকগুলি বিষয়, অনেকগুলি প্রশ্ন জন্ম দিয়েছে। আপনি বলছেন যে ৭১ সালে স্বাধীনতার যে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেইখানে একটা সংঘাত, একটা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে। আমি যদি এইভাবে খুব স্ট্রেট লাইনে বলি, ক্ষমতা হস্তান্তরকে শুধু কেন্দ্র করে তো আর যুদ্ধ হয়নি। তখন যারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি বলেই কিন্তু বাঙালিরা যুদ্ধে গেছে। এইটাই কিন্তু একবারে আপনি যদি ফ্যাক্ট হিসেবে ধরেন, বাঙালিরা যুদ্ধে গেছে, যারা অবাঙালি তারাও যুদ্ধে গেছে। এটা তো আমরা যে কিন্তু বয়ানগুলো তৈরি করছি, ৭০-এর নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। সেই অবস্থিতি যদি হয়, আপনি একটা আলোচনার এসেন্সটাকে হয়তো আমি বুঝাতে পারি না, আপনি বুঝতে পারছেন। আমার প্রশ্নটা একটু করি তাহলে। আপনি যখন চাইলে এই যদি হয় অবস্থা, ক্ষমতা হস্ত, আপনি ৫৪ সালের নির্বাচন ধরেন, বাংলাদেশের ইতিহাসে কবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে? আপনি আরেকটা জায়গায় গেলেন, আপনি আপনার জায়গায় থাকেন, আপনি আরো বিপজ্জনক জায়গায় গেছেন। আমি বলবো সেখানে আপনি আরো বিপজ্জনক জায়গায় গেছেন, আমি বলবো সেখানে। আমি বলছি, আইয়ুব খান এই স্লোগান দিয়েছিল যে উন্নয়ন দরকার বেশি গণতন্ত্রের চাইতে। স্বাধীন বাংলাদেশে যেখানে জনপ্রতিনিধিত্বমূলক একটা রাজনৈতিক ব্যবস্থা কায়েম হয় নাই বলে এই দেশে স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছে, সেই সংগ্রামের, মুক্তিযুদ্ধের যে সভাপতিত্ব করেছে রাজনৈতিকভাবে যে পার্টি, সেই পার্টি যখন বলে যে গণতন্ত্র না উন্নয়ন আগে, অর্থাৎ আইয়ুব খানের ভাষায় কথা বলছে। এবং তারই পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে এর মধ্যেই দুর্দান্তভাবে চরিত্রায়িত করেছে, এই কথাটা অবশ্যই বলা যাবে। আপনি ১৯৭১ সালের কথা বলেছেন এবং ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। সেই সঙ্গে আপনার এই বিষয়টির সঙ্গে আরেকটি বিষয় যোগ করি, সেই সময় মানুষের যে সচেতনতার স্তর, এখনকার মানুষের ওই রাজনৈতিক সচেতনতার স্তর আছে কিনা, তিনটি বিষয়। না, সেই রাজনৈতিক সচেতনতার স্তরের প্রসঙ্গ একটা ভিন্ন প্রসঙ্গ। আমি সবগুলি একই সঙ্গে কিন্তু একই সঙ্গে আছে কিনা সেটি তো একই সঙ্গে থাকবে না, কারণ ইতিহাস তো থেমে থাকে না, ইতিহাস তো চলমান, এবং মানুষের চৈতন্যের স্তর এটিও থেমে থাকে না। এটা যে শুধু এগোয় তাও না, এটা যে আবার শুধু পেছয় তাও না, এটা একটা জটিল বিষয়। চৈতন্যের স্তরের কথা বলছেন, মানুষের চৈতন্যের স্তর আপনি মাপবেন কি করে? যে সময় এমন একটা পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের সংস্কৃতি, আমাদের বাজার, আমাদের প্রশাসন, আমাদের বিচার ব্যবস্থা থেকে শুরু করে মানুষের চিন্তা চেতনা, মানুষের অধিকার, পরিবেশ, প্রকৃতি, নদী, বন, খাল, বিল, খনিজ সম্পদ সবকিছু দুর্দান্তভাবে আক্রান্ত এবং দেহ পর্যন্ত আক্রান্ত। শুধু আপনি চৈতন্যের প্রশ্ন তুললে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আপনারাই তুলেছেন, এইবার বলি, নির্বাচনকে তুলনা করেছেন আপনি, কিন্তু সেই আমি তো কথা বলতে পারছি না, কথা না বললে আমি তো একটা ধারণা সামনে আনার চেষ্টা করছি, ধারণাটাকে আনপ্যাক করতে হবে। আমি যাদের কাছে কথা বলতে চাচ্ছি তাদের কাছে তো আমি পৌঁছতে চাই। আপনারা কি এটা চান না? তাহলে সেক্ষেত্রে আমি বলি, আপনি আমাদেরকে দিয়ে যা বলাতে চান সেটা কিন্তু আমরা বলবো না। আমি আপনাদেরকে দিয়ে কিছুই বলাতে চাই না, নিঃসন্দেহে। কেন আমি আপনাদেরকে দিয়ে কিছু বলাতে চাবো? এইবার বলি তো, আমাদের স্বাধীনতার যে প্রশ্নটা, এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। জনগণের চৈতন্যের কথা যদি বলেন, তাহলে জনগণের কথাই তাহলে আমাদের বলতে হয় জনগণ কারা। আমি যে কথাটা বারবার বলি, এবং কিছু কিছু কথা বারবার বলাটা জরুরি হয়ে পড়ে এই কারণে যে আমাদের ইতিহাসে অনেক প্রশ্ন আছে যেগুলো অমীমাংসিত রয়ে গেছে। যেমন স্বাধীনতার প্রশ্নটা নিজেই, কারণ স্বাধীনতাটা কি?
অধিকাংশ মানুষ কারা? এই প্রশ্নে আমাদের যে মূলধারার যে রাজনৈতিক দলগুলো আছে, ডানপন্থী রাজনৈতিক দলগুলো, তারা কি পরিষ্কার? এটি একটি প্রশ্ন। অধিকাংশ মানুষ হচ্ছে বাংলাদেশের কৃষক এবং বাংলাদেশের শ্রমিক। বাংলাদেশের কৃষক এবং শ্রমিক যুদ্ধ করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এবং আমি যখন 1971 সালে, আমি তখন শিশু, এবং আমি প্রথমে থাকি একটা মফস্বল শহর ফরিদপুরে, এবং তারপরে আমি যাই আমার গ্রামের বাড়িতে আত্রায়ের কাছে, আত্রায়ে। তখন ভূমিহীন কৃষকদের কথা আমার এখন অত্যন্ত স্পষ্টভাবে মনে পড়ে। আমার যে নানার বাড়িতে ছিলাম, নানা ছিলেন, তার 7 বিঘা জমি মাত্র ছিল, প্রায় ভূমিহীন কৃষক। এবং ভূমিহীন কৃষকদের সঙ্গে বর্গা চাষি যারা, তাদের সঙ্গে যোগাযোগ ছিল, তারা তখন বলছিলেন যে তারা যুদ্ধ করছেন এবং মুক্তিযুদ্ধে আছেন, এবং তারা যুদ্ধ করছেন যাতে ভূমিহীন কৃষক ভূমি পায়, ভূমিহীন কৃষক যাতে ভবিষ্যতে ভূমিহীন না থাকে, ভূমি পায়, এই জন্য যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের যদি স্পিরিটটা আমরা রাখি, এবং 3টা যে চালিকা শক্তি যার কথা আমি বলি, বারবারই বলো এবং আবারও বলবো, এবং এই 3টে বৈপ্লবিক যে চালিকা শক্তি নীতি, এটা ছিল সাম্য, ইনসাফ এবং ছিল ইজ্জত। এবং এই 3টা নীতি দ্বারা আমরা পরিচালিত হচ্ছে। শুধু এক শাসক শ্রেণীর থেকে আরেক শাসক শ্রেণীর ক্ষমতা হস্তান্তর, এটা কিন্তু কামনা ছিল না। এবং কবির যথার্থই বলেছে যে আইয়ুব খানের ভাষায় যদি কথা বলা আরম্ভ করা হয়, তাহলে বাংলাদেশের মধ্যে এখন সেই পাকিস্তানের পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি। কিন্তু আমাদের যুদ্ধ ছিল, আমাদের যুদ্ধ ছিল পাকিস্তানি যে রাষ্ট্র ব্যবস্থা। এইটা কি হঠাৎ করে দেখছেন নাকি এর সঙ্গে এর একটা ধারাবাহিকতা আছে? নিঃসন্দেহে ধারাবাহিকতা আছে। আমরা তো ইতিহাস বিচ্ছিন্ন চিন্তার কথা বলছি না, সেই কারণে একটু 1971 সালে ছোট্ট একটু উত্তর দিই। আপনি কি জায়েজ করতে চাইছেন? লেট মি ফিনিশ। ধারাবাহিকভাবে হয়েছে, তাহলে ধারাবাহিকভাবে আজকে যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন, তাহলে এর আগের ধারা যেটা ছিল সেটাকে বয়ে চলেছেন, তাহলে তাদের মুখে স্বাধীনতার চেতনার কথা বলা মানায় না। ইয়েস, বিএনপি এটা করেছে, ইয়েস এরশাদ সাহেব এটা করেছে, ইয়েস তার আগেও হয়েছে। তেমন এই ধারাবাহিকতায় আজকে আওয়ামী লীগ যখন আইয়ুব খানের ভাষায় কথা বলে, ইয়াহিয়া খানের মতো নির্বাচন করে, সেইটা কি স্বাধীনতার যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন সেই আওয়ামী লীগের সঙ্গে আজকের আওয়ামী লীগের কোন যুক্তিতে আপনি এই প্রশ্ন করেন ধারাবাহিকভাবে কিনা? যেই বাহিকতাই হোক না কেন, এইটা বাংলাদেশের স্বাধীনতার চেতনার, বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকারের বিরুদ্ধে। জি, এখন আপনি যে ধারাবাহিকতার কথা বলছেন, সেই দলটি তো 23 বছর ক্ষমতায়ই ছিল না। তাতে কি তাদের কোনো, এই দেশে কোনো উন্নয়ন হয়েছে? আপনি যদি বলেন হ্যাঁ খুব সুন্দর কোনো নির্বাচনের মধ্য দিয়ে তারা এখন ক্ষমতায় আসছে, এটা তারা নিজেরাও বলে না। সেই ক্ষেত্রে আসলে আমরা কি অর্জন করতে চাই? যদি আমি সরকারের অবস্থান থেকে বলি, যেহেতু আপনারা দুজনই একটি অবস্থানে আছেন, আমি যদি এখানে সরকারের অবস্থানে মানে বলতে আমি বলতে চাচ্ছি যে এখানে সরকারের যেহেতু কোনো মুখপাত্র নাই, তারা যে বক্তব্যটি দেয় সব সময়, আমরা গণমাধ্যমে যে খবর তাদের বক্তব্যটি দেখি যে একটা ধারা তৈরি করতে হলে, একটা উন্নয়নের ধারা তৈরি করতে হলে, গণতন্ত্রকে বা মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করতে হলে যে পরিবর্তনগুলি দরকার, সেগুলির জন্য তাদের সময় দরকার। তাদের সেই সময়টি তারা হয়তো নিচ্ছেন, নানান রকম চাপ প্রতিকূলতার মধ্য দিয়ে তাদেরকে আসলে এগোতে হচ্ছে। তাহলে সেই চাপ প্রতিকূলতার মধ্যে আমাদের আর একটু ধৈর্য ধরা উচিত কিনা, এই প্রশ্নের জবাবটা আমি নিচ্ছি মাত্র 1 মিনিটের একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব নুরুল কবির, আপনি একটা প্রশ্ন করেছেন যে, এবং মন্তব্য সহকারে, যে আওয়ামী লীগের 23 বছর ক্ষমতা ছিল না, সেটা একটা চাপ, আর তাকে অনেক চাপের মুখে স্বাধীনতার যে স্পিরিট, এটা বাস্তবায়ন করতে হচ্ছে। 2টা প্রশ্নই খুব বিভ্রান্তিমূলক। এক, বাংলাদেশের বয়স এখন 45 বছর, এই কথা সত্য, 23 বছর ক্ষমতা ছিলেন না, কিন্তু তারপর সব মিলিয়ে যদি এখনকার হিসাব করেন, তাহলে হচ্ছে 10 বছর, 9 বছর এবং 3.5 বছর, কম সময় না। 2, যে চাপের ক্ষমতায়, আপনার প্রশ্নের সময় কিন্তু আমি কথা বলি না, আর যে চাপের কথা বলছেন এই মুহূর্তে বাংলাদেশে, সাধারণ চক্ষু আছে, কান আছে, এরকম মানুষও জানে
বাংলাদেশে আভ্যন্তরীণভাবে আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করবার জন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশে উপস্থিত নাই। তার প্রধান বিরোধী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি, তারা যে বিরোধী দল হিসেবে কি পরিমাণ অপদার্থ সেটা ইতিমধ্যে বহুবার প্রমাণিত হয়েছে। তো বহির্শক্তি আছে, বহির্শক্তি সেটা কি তো চাপ আরেক প্রয়োগ প্রশ্ন। করছে, আপনি যদি কি কি বলেন তাহলে আমি বলতে পারবো, উত্তর দিতে পারবো। যখন কোন একটা সরকার আপন জনগণের উপর ভিত্তি করে রাষ্ট্র চালায়, বহির্শক্তি কিছু করতে পারে না। দুই, করতে পারে না। আরেকটা কথা এখানে যুক্ত হয়তো করা যেতে পারে যে বহিঃশক্তির তো সাথে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক, তারও তো একটা ইতিহাস আছে, এবং সেই ইতিহাসটা যদি দেখেন, আমাদের যে বৈদেশিক নীতি, এই বৈদেশিক নীতি কি মুক্তিযুদ্ধের যে চেতনার কথা ওনারা বলেন, সেই চেতনাকে কি তুলে ধরে? আমরা কি পায়ে হাত দিয়ে কাজ করি না? সেখানে তো আরেকটা ব্যাপার আছে। আর তারপর আরেকটা জিনিস আমরা ভুলে যাই যে মার্কিন সাম্রাজ্যবাদের যে ভূমিকাটা, মার্কিন সাম্রাজ্যবাদ আমরা তো ভুলে যাই ইতিহাস। বাংলাদেশ যে স্বাধীন হোক, এটা মার্কিন সাম্রাজ্যবাদ চায় নাই। মার্কিন সাম্রাজ্যবাদ শুধুমাত্র যে বাংলাদেশকে কূটনৈতিকভাবে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে যে অপোজ করেছে তা না, এমনকি সামরিকভাবেও অপোজ করার চেষ্টা করেছে। সেই মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক 1972 সাল থেকে আজ পর্যন্ত কীরকম, যে এমন কোনো সরকার আসে নাই যে সরকার মার্কিন সাম্রাজ্যবাদের ডিকটেটকে না বলতে পেরেছে। তো তার তো একটা ধারণা বর্তমান সরকার পেরেছে অনেকখানি। যদি বলি কি অর্থে, আপনি প্রধানমন্ত্রী বলেছিলেন যে যারা আফগানিস্তানে হামলা করেছে, যারা ইরাকে হামলা করেছে, তারা বাংলাদেশে আক্রমণ করতে চায়। এটা কিন্তু একজন সরকার প্রধান হিসেবে অনেক বড় বক্তব্য। মানে কত বড়? নিঃসন্দেহে অনেক বড়। সেটি আপনার কাছে যথেষ্ট বোধগম্য, আমি জানি। আমার চেয়ে বেশি ভালো জানেন আপনি। আমার কাছে এরকম কোনো খবর নাই যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে হামলা করতে চেয়েছে। আমার কাছে খবর আছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে যা যা চেয়েছে এই পর্যন্ত মোটামুটিভাবে সবগুলি পেয়েছে। তার যে আর্থিক, অর্থনৈতিক, কূটনৈতিক যে সমস্ত ইন্টারেস্ট তার আছে, মুখে যে যত কথাই বলুক না কেন পেয়েছে। গভীর সমুদ্রে যে দেয় সেটাও পেয়েছে। হ্যাঁ, পেয়েছে। কিভাবে? আমি কোন জানতে কোন চাই। ব্লক আমি জানি মার্কিনরা না পেয়েছে তো। আপনি কি জানেন? কোন কোন ব্লক মার্কিনরা যে সমস্ত ব্লক পেয়েছে। আপনি বলছিলেন, আমার কথাটা তখন শেষ হয় নাই, যে এখন চাপের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হচ্ছে। আমার বন্ধু প্রফেসর আসফার হোসেন ইতিমধ্যেই বলেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার 3টা ঘোষিত নীতি, প্রমিস, এবং এই অন্য কেউ করে নাই, আওয়ামী লীগ সরকার করেছিল তৎকালীন: সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। সাম্যের ধারণা এবং স্বাধীনতার ধারণা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতা কি নানানভাবে দেখা যেতে পারে। ধরুন, স্বাধীনতা শব্দটা সবসময় এই শব্দটা কিংবা এই ধারণাটা আলোচনা করতে হয় অধীনতার সঙ্গে তুলনা করে। নিঃসন্দেহে এটাকে ইংরেজিতে বলে রিলেশনাল। তো স্বাধীনতা কি? ব্যক্তির স্বাধীনতা বলুন, সামাজিক স্বাধীনতা বলুন, রাষ্ট্রীয় স্বাধীনতা বলুন, স্বাধীনতা কি? এই ব্যক্তির স্বাধীনতা যদি আপনি বলি, ব্যক্তির প্রথম কথা হচ্ছে জীবনের স্বাধীনতা। অর্থাৎ রাষ্ট্র গঠন করে একটা জনগোষ্ঠী, ব্যক্তি নাগরিকের যে স্বাধীনতা, শরীরকে রক্ষা করবার স্বাধীনতা, জীবনকে রক্ষা করার স্বাধীনতা, এটা নিরাপত্তা দিবে। তারপরের কথাই হচ্ছে তার বিবেক, তার যে চিন্তার স্বাধীনতা দিবে। চিন্তার স্বাধীনতা অর্থহীন যদি চিন্তা প্রকাশ করবার পূর্ণ স্বাধীনতা না থাকে। একা একা আপনি চিন্তা করলেন, প্রকাশ করতে পারলেন না। এটার সঙ্গে জড়িত হচ্ছে বিবেকের স্বাধীনতা প্রকাশ করা। বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানে এগুলি লেখা আছে। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে একটা আইন প্রণয়নের চেষ্টা চলছে, যে ক্যাবিনেট অলরেডি অ্যাপ্রুভ করেছে। যেমন ধরুন, যে ইতিহাস লেখার ক্ষেত্রে বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বর্ণনা করবার ক্ষেত্রে কোন কোন বিষয়ে কথা বলা যাবে না। ধরুন, নেতৃত্ব যে কোনো একটা সমাজের অগ্রগতির জন্যে, রাজনৈতিক মুক্তির জন্যে, কিংবা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতা ছাড়া হয় না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ের, তার যে চূড়ান্ত পর্যায়ের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। এই ব্যাপারে যারা অস্বীকার করে তারা হয়, মানে এটার কোনো অর্থ হয় না, ইতিহাসকেই অস্বীকার করা হয়। এটা যেমন সত্য, একই সঙ্গে সত্য পৃথিবীর কোনো মহৎ নেতাও
ত্রুটিহীন নন। পৃথিবীর কোনো মানুষ, আপনি, আমি, আমরা সবাই, আমরা তো সাধারণ মানুষ, কেউ কেউ ভুল করেন না, কারণ নেতারাও মানুষ, তারা কোনো ফেরেশতাও না, দেবতাও না, তারাও ভুল করেন। আইন যেটা হতে চলেছে সেটার মধ্যে ভুল ত্রুটির কথা, সীমাবদ্ধতার কথা বলা যাবে না, অর্থাৎ চিন্তার স্বাধীনতা এটা থাকা যাবে না, আমাকে কি মানবিক refer মর্যাদা। করতে- আমি স্বাধীনতার কথা বলতেছি, আপনি তো হ্যাঁ, স্বাধীনতার আপনি যে কথা বলতে আইনের দেন কথা না। বলছেন, স্বাধীনতা- আপনি তো এই- স্বাধীনতার চেতনার কথা বলতে দিচ্ছেন না। না বলছি তো, কিন্তু আমরা আইনের তো যে স্বাধীনভাবে সাম্প্রতিক বলতে যে যাচ্ছি, আইনটি আসতে সেটা কি যাচ্ছে পাচ্ছি? এই যে সেটা স্বাধীনতার তো এরকম আইন ইউরোপেও আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত আইন তো না, ইউরোপেও এরকম আছে। নাই। আমরা এটা আপনি না জেনে ইউরোপকে বলছেন। না। ইউরোপ তো একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে আনা আরেকটা মুশকিল, আচ্ছা, আরেকটা মুশকিল ব্যাপার। সেটাও আর আমাদের দ্বিতীয়ত- স্বাধীনতার চেতনার পরিপন্থী। হ্যাঁ, আর দ্বিতীয়ত এরকম এরকম আইন নাই, এটা হলো খামোখা আছে। কথা। আপনি যদি স্বাধীনতার চেতনার কথা বলতে না দেন, আমরা কোথায় যাব? আপনি যদি সবকিছু এইভাবে করে নিয়ে যান, আমি কি করব? বিকজ আমি তো স্বাধীনতার চেতনা ব্যাখ্যা করছি। সামাজিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার হওয়া সম্ভব যদি দেশের মধ্যে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকে যেটাকে বাজার অর্থনীতি বলে, আমি বলি বাজাইর অর্থনীতি, বটে। যে অর্থনীতি টিকতেই পারে না শোষণ নিপীড়ন ব্যবস্থাকে জিয়ে না রেখে, টিকতেই পারে না বৈষম্যমূলক ব্যবস্থাকে জারি না রেখে, মানবিক মর্যাদা, যেখানে মানুষের স্বাধীনতা নাই, একেবারে নিশ্চিন্ত হবে জীবন এবং সম্ভ্রমের ঝুঁকি নিয়ে সত্য কথা বলতে হয় যে সমাজে, হ্যাঁ, সেই সমাজে মানবিক মর্যাদা বোধ কোথায় থাকে? মানুষের এসেন্স, মানুষের যে নির্যাস, এই নির্যাস হচ্ছে তার চিন্তার কথাটা নির্ভয়ে বিনা ঝুঁকিতে প্রকাশ করবে। এইরকম একটা অবস্থায় আপনি আমাকে বলছেন বিশ্বাস করতে যে যেই পার্টি বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা বোধ নাগরিকদের রক্ষা করবে বলে, সে এখন স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করছে, যে বলছে গণতন্ত্র দরকার নাই, উন্নয়ন দরকার। যে উন্নয়ন কয়েকটা বড় বড় প্রজেক্ট, মাত্র কয়েকটা কোম্পানি লাভবান হয়, আর যারা নির্দিষ্ট আয়ের মানুষ তাদের নাভিশ্বাস ফেলতে হয়, এইটাকে আপনি উন্নয়ন বলছেন? আমাদেরকে মেনে নিতে হবে। আসলে আচ্ছা, আমি এখানে একটু যুক্ত করি। আমাকে একটা আমি বিরতিতে একটু যেতে যুক্ত হবে। করি। স্বাধীনতা আছে। জনাব আসফার হোসেন, স্বাধীনতা আছে, এটা আমি আমাকে বলি। একটা বিরতিতে যেতে হবে, কিন্তু যেই বিষয়গুলি এখানে মানে আলোচিত হচ্ছে, আমি যদি বলি যে দেখেন যে আমাদের মানে ধারাবাহিক ইতিহাসটি যদি দেখি, একদিনে কোনো অবস্থা কি পরিবর্তিত হয়? না। কিংবা বর্তমান পরিস্থিতি আপনারা যেমন করে বর্ণনা করেছেন, সেটি কি একদিনে হয়েছে? না। একদিনে কি আবার পরিবর্তন সম্ভব? এই প্রশ্নগুলির জবাব খোঁজার আমি চেষ্টা করব। নিচ্ছি একটা বিরতি, সঙ্গেই থাকুন। যে বিরতির পরে ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আসফার হোসেন, আমি বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন রেখেছিলাম যে যে পরিস্থিতি আপনারা যেভাবে করে বিশ্লেষণ করছেন, যেমন করে দেখছেন, সেটি একদিনে যেমন তৈরি হয়নি, নিশ্চয়ই একদিনে পরিবর্তন হওয়ারও কোনো সুযোগ দেখছেন না। একদিনে তৈরি হয়নি এই কথাটা যদি সূত্র ধরে বলা যেতে পারে, তাহলে যে এটা ঐতিহাসিকভাবে এটা হাজির হয়েছে, এবং কবির তো সেই ইতিহাসের মধ্যে এর মধ্যেই গিয়েছেন, এবং ইতিহাসের ভেতর থেকেই তো কবির আমাদের স্বাধীনতা যুদ্ধের যে তিনটা বিপ্লবী চালিকা শক্তি ছিল, তিনটা নীতি ছিল, তার ব্যাখ্যাও দিয়েছেন, এবং সেই সূত্র ধরে বলেছে যে আমাদের স্বাধীনতার কথা। আমি তার সঙ্গে আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে স্বাধীনতা তো আছে, স্বাধীনতা যে নাই তা না। আমি তার সঙ্গে আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে স্বাধীনতা তো আছে, স্বাধীনতা যে নাই তা না। আমরা যদি বলি যে আমাদের স্বাধীনতা নেই, এটা তো ভুল কথা হবে। স্বাধীনতা আছে, দুর্দান্ত স্বাধীনতা। কার স্বাধীনতা? কথা হচ্ছে কার স্বাধীনতা। শামসুর রহমানের একটা কবিতার কথা মনে পড়ছে, কবিতার হচ্ছে স্বাধীনতা তুমি। কাজী নজরুল, তার ঝাঁকড়া চুলের বাবরি দোলানো সৃষ্টি সুখের উল্লাসে কাপা মহান পুরুষ। স্বাধীনতা আরেকবার বলছে যে স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। কিন্তু স্বাধীনতা কিসের স্বাধীনতা আছে? স্বাধীনতা আছে তাদের, সেটা হচ্ছে লুণ্ঠন করার স্বাধীনতা। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়েকে ধর্ষণ করার স্বাধীনতা। স্বাধীনতা হচ্ছে শিশুকে ধর্ষণ করার স্বাধীনতা। স্বাধীনতা হচ্ছে আমাদের ব্যাংক লুটপাট করার স্বাধীনতা। স্বাধীনতা হচ্ছে আমাদের কষ্টার্জিত, আমাদের শ্রমিকদের কষ্টার্জিত, বাইরে যারা কাজ করছেন তাদের কষ্টার্জিত টাকাকে
লুটপাট করার স্বাধীনতা, পাচার করে দেওয়ার স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা আছে শতকরা এক ভাগের জন্য, অর্থাৎ আমাদের শাসক শ্রেণীর স্বাধীনতা। এবং এই শাসক শ্রেণীর স্বাধীনতাটাও একদিনে অবশ্যই তৈরি হয়নি। এটা তো আমাদের 1972 সাল থেকে আজ পর্যন্ত আমি যে কথাটা প্রায়ই বলি, যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, সেই রাজনৈতিক সংস্কৃতিতে যদি আমি রাজনৈতিক অর্থনীতির কথা কেন বলি, সেখানে কিন্তু পুঁজিবাদের কথা চলে আসে। এবং পুঁজিবাদ এই বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ ইন্টিগ্রেটেড হয়েছে, এটা সত্য। কিন্তু এও সত্য যে পুঁজিবাদ অসমভাবে বিকশিত হয়। অসমভাবে বিকশিত হওয়ার ফলে যে বাংলাদেশের যে পুঁজিবাদের যে চেহারা, সেই পুঁজিবাদের চেহারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদের চেহারা এক ধরনের না। তাহলে বাংলাদেশের কি চেহারা? এই চেহারাটাকে আমি নাম দিতে চাই, এটা 90-এর দশকেও বলেছিলাম, আমি এখনও দেখছি আজও সত্য, সেটার নাম দেওয়া যেতে পারে একচেটিয়া পুঁজিবাদের কথা বলা হয়, এটাকে বলতে পারি একচেটিয়া লুণ্ঠনতন্ত্র। তো এই একচেটিয়া লুণ্ঠনতন্ত্রের বিকৃত লুম্পেন, একটা লুম্পেন বুর্জোয়া, বুর্জোয়া তো বিকশিত হয়নি, সেটি এই যে যদি লুণ্ঠনকারী যদি প্রতিপক্ষ ধারাবাহিকতা আছে বলে দুইজন লুণ্ঠনকারীর মধ্যে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকতো তাহলে একটু মানে ভালো হতো, ভারসাম্য থাকতো, এরকম মনে হয়? লুণ্ঠনের যে প্রতিযোগিতা, সে তো লুণ্ঠনের প্রতিযোগিতায় লুণ্ঠনকেই সামনে আনে। সেটি তো সেই কথাটাই আমি বলার চেষ্টা করছি। তো সেটিতে যেমন একদিকে আছে, সুলতানা সে কথা বলে নাই, ওর মাথার মধ্যে আওয়ামী লীগ বিএনপি ফ্রেমওয়ার্ক। ও মনে করছে যে তুমি বুঝিবা আর একটা লুণ্ঠনকারী চাইছো, আর তুমি বোধহয় বুঝাতে পারো নাই যে তুমি কোন লুণ্ঠনকারী চাও না। না, লুণ্ঠনকারী তো চাই না, সেটা তো লুণ্ঠনকারী না থাকার জন্য মানুষের, সাধারণ মানুষের মধ্যে যেই শক্তি, যেই স্পিরিট, যেই আদর্শ থাকার কথা, সেইটি কি আছে? নিঃসন্দেহে আছে। কি বাংলাদেশের মানুষ 1972 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ কি কোনো সংগ্রাম করেননি? বাংলাদেশের জনগণ কি সংগ্রাম করেননি? আমরা কি শ্রমিকদের সংগ্রামের কথা ভুলে গেছি? আমরা কি কৃষকদের সংগ্রামের কথা ভুলে গেছি? আমরা কি ফুলবাড়ির কথা ভুলে গেছি? তা মানুষ জেগেছে, মানুষ সংগ্রামও করেছে, সেটি সত্য। মানুষ তো আসলে আমরা যেটাকে বলি আধিপত্য, এই আধিপত্য আবার চূড়ান্ত, একভাবে চূড়ান্ত না। এবং এই আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছিল, এবং সে দাঁড়িয়েছেন, এটার অর্থ আরেকটা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবনে সাংস্কৃতিক, এবং তার আগে বলতে হবে অবশ্যই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা আসেনি। এবং এই যে মানুষ জাগে থেকে থেকে, এবং ছাত্ররাও জেগেছে, ছাত্রীরাও জেগেছে, তনু হত্যার প্রতিবাদে সারা দেশ উত্তাল হয়েছে। এটি কি মেসেজটা দেয়? মেসেজটা দেয় অত্যন্ত, যদি আমরা সহজ করে এটা বুঝতে চাই, মেসেজটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা যে বাংলাদেশ কায়েম করতে চেয়েছিলাম, সে বাংলাদেশ আমরা কায়েম করতে পারি নাই। কিন্তু এদের কণ্ঠস্বর, এদের উচ্চারণ, এদের প্রতিবাদ, এদের প্রতিরোধ, এই প্রতিরোধকে কতটা গুরুত্ব সহকারে যে আমাদের শাসক শ্রেণী দেখে, সেটি একটি প্রশ্ন। তবে যুক্ত করা দরকার যে শাসক শ্রেণীর যে চরিত্র, সেই চরিত্রে তারা যেটা গুরুত্ব সহকারে নেবে না, এটা তো বিস্মিত হওয়ারও কোনো কারণ নেই। কিন্তু বাংলাদেশের মানুষের যে সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম, কৃষক শ্রমিকের সংগ্রাম, ছাত্রছাত্রীদের সংগ্রাম, এটা তো অব্যাহত থাকবেই। জি, সেই সংগ্রাম অব্যাহত থাকছে। কিন্তু আমি যখন অনেক ক্ষেত্রে আমার সফলতা, সেই সংগ্রামী মানুষের কিন্তু সফলতাও দেখি, তারা এক একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, কিন্তু সেটা ধরে রাখা যায় না। এই ধরে রাখতে না পারার পেছনে আসলে কি কি? আচ্ছা, প্রথম আপনার 3টা প্রশ্ন ইতিমধ্যে জমেছে আমার কাছে, সঙ্গেইটা আপনার শেষটা দিয়ে শুরু করি। আন্দোলন সংগ্রাম বাংলাদেশে বহুদিন থেকে হচ্ছে না। কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে আন্দোলন সংগ্রাম যারাই করতে গেছে তারাই গত 9 বছর ধরে, তার আগেও হয়েছে, সাম্প্রতিক এই সরকার যতক্ষণ ধরে ক্ষমতা আছে তাদেরকে পিটিয়ে রাস্তা থেকে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে। তখন আমি যদি আনু মোহাম্মদের আপনার পরিবেশবাদী আন্দোলনের কথা বলি, সে একদিনের জন্য বলে নাই তাদের এই সংগঠন যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। আপনি তো অনেক প্রতিবাদী, আপনি তো আপনি যখন কথা বলেন আমি কথা বলি না, আমি কথা বললেই আপনি আমাকে কেন বাধা দেন? ফ্লো তো থাকে একটা, না চিন্তা তো গোছাতে হয় না। ওটার মধ্যে আপনার কথার মধ্যে প্রশ্ন আসে, আপনি লিখে রাখেন, আপনারটা তুমি লিখে রাখি। আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রতিবাদী মানুষের আন্দোলন সংগ্রাম পুলিশের লাঠি পেটা করা ছাড়া এখানে সংগ্রাম করার কোনো সুযোগ বহুদিন থেকে বন্ধ। 2, আপনি, আর এইটাই হলো আপনার উত্তর। সুতরাং আন্দোলন এবং আন্দোলন সফলতার তোলা, আন্দোলনই করার যেখানে স্বাভাবিক সুযোগ নাই, সেখানে আন্দোলন হবে কি করে? কিন্তু আপনি বলেছিলেন যে এর আগের আলোচনায় 70 সালের কিংবা 71 সালের সেই নির্বাচনী সংগ্রাম, 70 সালের 71 সালের মুক্তি সংগ্রামের সময় মানুষের যে চেতনার পর্যায় ছিল, সেই পর্যায় কি এখন আছে?
আপনার সঙ্গে আমি কি উত্তর চেয়েছেন আমি জানি না, আমার হাম্বল মতামত হচ্ছে, বিনীত মতামত হচ্ছে তার থেকে চেতনার স্তর এখন আরো বেশি। কেন? পৃথিবীর যে কোনো সমাজে যখন জাতীয়তাবাদী একটা আন্দোলন সংগ্রাম হয় তখন আন্দোলনটা সহজ হয়, কারণ সমস্ত বাঙালি এক, এবং বোনাস হিসেবে পেয়েছিল একটা পাকিস্তানি নিউ কলোন, একটা নয় উপনিবেশবাদী রাষ্ট্রের বিরুদ্ধে অবাঙালি জনগোষ্ঠীর বিরাট অংশ চাকমারা সংগ্রাম করেছে, গারোরা সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, ইতিহাসের মধ্যে আছে। তাদের মধ্যে কেউ হচ্ছে বাংলাদেশ সরকারের পুরস্কার পেয়েছে যুদ্ধ করে, এরকম আছে। তো এটা সোজা, আমার শত্রুটা খুব সোজা থাকে। যখন একটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন সংগ্রামটা জটিল হতে থাকে, তখন শ্রেণী সংগ্রাম শুরু হয়। তখন আপাতত দৃষ্টিতে সবাই বাঙালি, কিন্তু দেখতে একরকম, কথাবার্তা একই ভাষায় বলে, কিন্তু শোষণ নিপীড়নমূলক যে সম্পর্ক তৈরি হয় সেখানে শত্রু মিত্র শনাক্ত করে দেরি হয়। তারপরেও বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করি রাজনৈতিক জনগণের রাজনৈতিক সচেতনার স্তর অনেক উপরে। কে কি করছে যে করছে না এ সব বোঝে, বুঝবার তো তাহলে সংগ্রাম হচ্ছে না কেন? সংগ্রাম কখনো স্বতঃস্ফূর্তভাবে কোনোদিনই ইতিহাসে এরকম হয় না যে লোকেরা গিয়ে হঠাৎ রাস্তায় পড়ে গেল, যে আন্দোলন সংগ্রাম শুরু করলো। এটার জন্য সংগঠিত রাজনৈতিক শক্তি দরকার। সাধারণত তাহলে দুইভাবে সংগ্রাম হয়। বাংলাদেশের বিরোধী শিবিরে যারা আছে, একটা হচ্ছে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিএনপি, এইটা একটা ভয়াবহভাবে সুবিধাবাদী, আওয়ামী লীগের মতনই, আওয়ামী লীগ কালকে ক্ষমতা থেকে বেরিয়ে গেলে এই একই অবস্থা হবে, সুবিধাবাদী একটা পার্টি। আর দিক থেকে আসছে যে একটা হলো বামপন্থীরা সবসময় এই দেশে সংগ্রামের অগ্রভাগে ছিল। বামপন্থীর একটা অংশ কেউ আওয়ামী লীগের সঙ্গে, কেউ বিএনপির সঙ্গে আপোষ রফা করে চলে যাওয়ার পরে এই ক্যাম্প অত্যন্ত দুর্বল হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যারা ছোট ছোট আছে তারা নানানভাবে প্রান্তিক স্তরে গেছে, সে নানান ঐতিহাসিক এবং বস্তুগত কারণে ঘটেছে। 3 নম্বর, এর মানে এই না যে মানুষ তার সঙ্গে কি ব্যবহার করছে সে চোখের সামনে প্রতিদিন পত্রিকায় দেখছে, টেলিভিশনে কিছু কিছু দেখছে, আপনারা সবটা দেখান না, কিছু কিছু দেখছে। যেটা ইতিমধ্যে আমার বন্ধু বলেছে, স্বাধীনতা মানে হচ্ছে ভোটের বাক্স ছিনতাই করবার স্বাধীনতা, যেটা আপনি বলছেন একদিনে হয়েছে। এই প্রসঙ্গে আমি এখন আলাপ করব। আমাকে যে একটা বিরতিতে যেতে হবে, যান 1 মিনিট পরে যান। জি। আপনি প্রশ্ন করেছিলেন এটা একদিনে হয়েছে না একদিনে হয় নাই, এই প্রশ্নটাই এই আলোচনা করে ক্ষমতাসীনরা এইভাবে, একদিনে হয় না ভাই। এইটাও পাকিস্তানি কায়দায় দেশ চালানো। পাকিস্তানিরা বলতো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব বাংলার লোকেরা এসে সংগ্রাম করে কেন? আর আওয়ামী লীগ বলে এটা শিশু গণতন্ত্র। এই গণতন্ত্র মাত্র আমরা চেষ্টা করছি কিভাবে ব্যালট বাক্স ছিনতাই করে, কিভাবে প্রতিদ্বন্দ্বীদেরকে রাস্তায় নামতে না দিয়ে, কিভাবে ব্যাংকের টাকা লুট করে, কিভাবে জি আপনি বলবেন না আমি বলবো, বলেন। আমাকে বিরতিতে যেতে হবে, তাহলে আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছেই আসছি। সেই সঙ্গে আপনার কাছে 2টি প্রশ্ন থাকবে, যে আপনি বলছেন যাদের প্রতিবাদকারী, যারা আন্দোলনকারী, তাদের আসলে এক ধরনের কণ্ঠ রোধ করে দেওয়া হয়। আপনি তো অনেক সাহসী, কিন্তু আপনি অনেক বলিষ্ঠ বক্তব্য রাখতে পারেন, কিভাবে, এটি একটি প্রশ্ন থাকবে। সেই সঙ্গে থাকবে যে আন্দোলন করার সুযোগ দেওয়া হয় না, কবে কবে কোন দেশে কোন সরকার বিপক্ষ মানুষকে আন্দোলন করার সুযোগ তৈরি করে দিয়েছে? এই 2টি প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যারা আসফার হোসেন, মানে কবে, মানে সবসময় তো যারা সরকারে থাকে তারা চায় যেন আন্দোলন সংগ্রাম না হয়, তারপরেও তো আন্দোলন সংগ্রাম সবকিছুই হয়, সরকারের পতন হয়, আমরা যুগে যুগে সারা পৃথিবীতে বিভিন্ন সময় তাই দেখেছি। এখন আপনি যদি বলেন যে আন্দোলন করার সুযোগই নাই, তাহলে কে আসলে আন্দোলন করার সুযোগ করে দেবে? জনগণই আন্দোলন করার সুযোগ নেয়, কিন্তু আন্দোলন দেওয়ার যে সুযোগ নেই এই কথাটা বলা হচ্ছে কেন? এই কথাটা বলা হচ্ছে যে বিরাজমান যে বাস্তবতা, সেই বাস্তবতার কারণেই। আর সেই বাস্তবতাটাই হচ্ছে তো যেটা কবির এর মধ্যেই বলেছে, গণবিরোধী। এবং সেই বাস্তবতা, ধরেন আমরা যদি সংবিধানের কথাই ধরি, সংবিধানের ধরেন কোনো ধারার প্রতি জনগণের যদি কোনো অংশের মধ্যে অনাস্থা থাকে, থাকতেই পারে। সংবিধানের কোনো ধারা জনগণের মধ্যে যদি বিভক্তি সৃষ্টি করছে বলে জনগণ মনে করে, বা জনগণের কোনো অংশকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হচ্ছে বলে জনগণ মনে করেন, তাহলে কি হবে? এসব বিষয়ে কথা বললে আমরা দেখছি যে ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে ৭ খ অনুচ্ছেদটি, তাতে তার রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা আগেও ছিল।
কিন্তু ছিল বলেই যে এটাকে মানে আমরা Justify এটা নিয়ে করতে হবে কথা তা বলতে না। পারবো না, সেটা তো একটা সমস্যা। আপনি যে আন্দোলন হবে কেন, কিন্তু ছিল বলেই যে এটাকে মানে আমরা Justify এটা নিয়ে করতে হবে কথা তা বলতে না। পারবো না, সেটা তো একটা সমস্যা। আপনি যে আন্দোলন হবে কেন, এটাই এই ধারা বলে। এখন যদি নতুন গণতান্ত্রিক সংবিধানের দাবি যদি জনগণ তোলে, সংবিধানের যে কোনো সমালোচনা, এমনকি যদি সাংবিধানিক সংস্কারের কথাও, সাংবিধানিক সংস্কারের ব্যাপার তো সারা পৃথিবীর ইতিহাসেই আমরা সেটা লক্ষ্য করি, সেই দাবি তো উঠতে পারে। তো সেই দাবিও তখন রাষ্ট্রদ্রোহিতা হিসেবে চিহ্নিত করবার যে ক্ষমতা, সেই ক্ষমতা সরকার এবং রাষ্ট্রকে দেয়া হয়েছে। তো তাছাড়া পঞ্চদশ সংশোধনের কথা যদি আরো বলি, পঞ্চদশ সংশোধনীতে নাগরিকদের সংগঠন করার অধিকারও খর্ব করা হয়েছে। সংবিধানের যে সংসদীয় ৩৮ নম্বর ধারায় যে কোনো সংগঠনকে নিষিদ্ধ করারও ব্যবস্থা রাখা হয়েছে, যে এর মাধ্যমে সমাজ পরিবর্তন। আমি আপনার প্রশ্নের উত্তরটা নতুন সংযুক্ত হয়নি, না হয়নি, কিন্তু একটিও আছে। নতুন সংযুক্ত হয়নি। আপনি কি বোঝাতে যাচ্ছেন এর এটা মাধ্যমে? শুরু কিন্তু আমি থেকেই যেটা ছিল বলতে আর কি। যাচ্ছি এর সংবিধানের মাধ্যমে ইতিহাসে শুরু থেকেই ছিল। শুরু থেকে ছিল, এখন থেকে ছিল, আগে থেকে ছিল। এই যে হোল মানে সে কারণে কি আমরা এই সেই ব্যাপারে অবস্থা কি প্রতিবাদ আমরা করতে কথা পারবো বলতে না? পারবো, নিঃসন্দেহে। তাহলে তো আওয়ামী লীগ আমরা তো- সরকারের আগে তো বিএনপি সরকার ছিল, তো না, আমি সেটা বিএনপি বলছি সরকার না। তো খুব খারাপ সরকার। না, না, আমি সেটা বলছি না। বিএনপি সরকার এটা করছে, না, আপনি না, চেতনার আমার কথা মনে হয় বলবেন, বলবেন, আপনি আপনি justify সেই কাজের করবেন। পুনরাবৃত্তি এটা হবে। হতে পারে না। কবির, সেটা আমার তো মনে হতে হয় পারে না। আপনি বরং ওই আওয়ামী লীগ বিএনপি ফ্রেমের মধ্যে আছেন। আমি আসলে বলতে চাচ্ছি, আপনারা আওয়ামী লীগ আমি একটু বলি, বিএনপি আমি আসলে ফ্রেমওয়ার্কের বলতে ভেতরেই চাচ্ছি, ধরে আমাদের রেখেছেন, এর থেকে বেরোতে সংবিধানকে হবে। বলা হয় যে আমাদের সংবিধানটা একটা আদর্শ সংবিধান পৃথিবীতে। বলা হয় মানে কে বলা হয়? আমরা কে সবাই বলেছে? বলি আপনি আর বলেন বলি। কেন? আর না জানলে তো বলবেন। তাহলে সংবিধানের শুরু থেকেই যদি এই ধারাগুলি থাকে, তাহলে তখন থেকেই তো আমার এটা আচ্ছা, গণতন্ত্র আপনি কি বিরোধী। এই ঘটনা শুনেছেন যে ওই সংবিধান প্রণয়নের পর থেকে এই দেশের অনেক দেশপ্রেমিক লোক, আমাদের পূর্বসূরীরা, ওই সংবিধান প্রথম থেকেই গণতান্ত্রিক ছিল না, এরপর প্রচুর লেখাজোখা বক্তৃতা বিশেষ হয়েছে, এটাকে আপনি শোনেন নাই? ফলে আপনি যে যখন বলেন যে এটা তো প্রথম থেকে বলা হয় আদর্শ, এটা কারা বলে? তার আদর্শ সংবিধান সম্পর্কে তাদের ধারণা আমাদের ধারণার সঙ্গে নাও মিলতে পারে। মিলে না বলে কি আমরা আমারটা বলতে পারবো না? জনাব নুরুল কবির, যদি সেটিই হয় তাহলে তো একসময় এই দেশেরই একটি অংশ স্বাধীনতাও চায়নি। তারা বলেছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হচ্ছে, দুইয়ের কুকুরের লড়াই হচ্ছে, সেই দিকটিও তো আপনাকে বিবেচনায় রাখতে হবে। অবশ্যই বিবেচনা করা হয়েছে। শুনেন, মানে একটা আপনি কথা বলি, কিসের মধ্যে কি তুললেন আমি বুঝলাম না। কবির, আমি একটু বলি। ভিন্ন না, 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 মত না, থাকতেই পারে। আমি কথাবার্তা আমরা অনেক বলেছি আমি একটু এবং শুনতে লিখেছি। চাই, কারা বলেছে এই কথা? কারা বলেছে? বলেন। আপনি তো নিশ্চয়ই জানেন, না, আপনিই না, বলেন। না, কারা না, না, বলেছে? আপনি বলেছেন, আমি তুলি নাই। কারা বলেছে এই কথা? কোনটাই? দুই কুকুরের লড়াই। এটা চীনপন্থীরা বলেছে। কে বলেছে আপনাকে এটা? আমি এটি ইতিহাসে বইয়ে পড়েছি। কোন বইয়ে বলুন তো? এখন আমি এটা ঠিক সত্য নাম না? বলতে পারবো না। আচ্ছা, না, এটা সত্য। নয়, সত্য না। এটি পত্রিকার ওই আপনাকে- সময়কার আপনি খবরের কাগজেও আমি দেখেছি। না, এটা দেখেন নাই। শোনেন, আপনাকে আমি খবর দিচ্ছি। প্রথম চীনাপন্থী পার্টিগুলির কমপক্ষে তখন 8 থেকে 9টা গ্রুপ হয়েছিল। তার মধ্যে একটি মাত্র স্প্লিন্টার গ্রুপ, যেটার নেতৃত্বে ছিল আব্দুল হক, সে এই কথা বলেছিল, এটা সত্য। বাকি সমস্ত চীনাপন্থীরা তখনকার প্রত্যেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে। আচ্ছা, আমি মুক্তিযোদ্ধা আত্রাই থেকে ছিল। আসা। ফলে আপনি এই যে শুনে শুনে বলে দিলেন। না, শুনে এটা আমি দেখছি। হ্যাঁ, শুনে এবং এটার ভেতর দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটার মধ্য দিয়ে, আর এটার দিয়ে কি বোঝাতে চাচ্ছেন বলেন? না, এটা দিয়ে বলতে চাচ্ছি যে মানে আজকে এটা সংবিধানটি, কোথায় আপনারা যে relevance সংবিধানটি কোথায়? তুলছেন সেই জায়গাটিকে আমি বলছি। আরেকটি বিষয়, আর আরেকটা কথা বলে রাখি, আপনাকে জি। খবর দিচ্ছি আপনাকে। জি, বলুন। এই চীনাপন্থী ওই গ্রুপ বাংলাদেশ সংবিধান সম্পর্কে আলোচনাও কখনো করে নাই। এবং কারণ আমার ধারণা তাদের এটা নিয়ে সংবিধান নিয়ে আলোচনা করার যোগ্যতাও ছিল না, নৈতিক সাহসও ছিল না। এবং যোগ্যতা থাকা উচিত না, সাহসও থাকা উচিত না। কারণ তারা মূলত জামাত ইসলামীরা যা করেছে প্রকারান্তে তারা একই কাজ করেছে। সেইটাকে আপনি এই আলোচনায় ধরে এনে কি জন্য করলেন আমি জানি না। এগুলো শোনা কথা, না এগুলো দেখেন, অত্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ আপনি তো ব্যাপার। স্বাধীনতা বিশ্বাস করেন কিনা আমি সেই প্রশ্ন তুলতেই পারি, কারণ কে, আপনার আমি? মত, হ্যাঁ আমি বলি কারণ আপনি একটি প্রশ্ন করার যদি সুযোগ না পাই তাহলে আসলে আমার বা স্বাধীনতা কোথায় থাকলো সেটি একটি প্রশ্ন। সেই সঙ্গে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই। আপনারা বলছেন যে আন্দোলন সংগ্রাম হচ্ছে না, সেই কতগুলি প্রেক্ষাপট বলেছেন। আমি যদি বলি যে আসলে মানুষের মধ্যে এখন তেমন কোনো চাহিদা কিংবা তেমন যেই সমস্ত, যতখানি ক্ষুব্ধ থাকলে মানুষ সংগ্রাম করে আন্দোলন নামে, মানুষ ততখানি ক্ষুব্ধ নয় বলে আন্দোলন করছে না, এই বিষয়টি নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আসফার হোসেন, আপনার কাছে একটু আসতে চাই যে মানে যেই আন্দোলন সংগ্রামের যেই মনস্তাত্ত্বিক একটা দিকের কথা আপনি বলেছেন, সেখানে আমি একটা পাল্টা প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম। আমি প্রথমত কোনো মনস্তাত্ত্বিক দিক নিয়ে কথা বলিনি। মনস্তত্ত্ব ঠিক আমার আলোচনার বিষয় ছিল না, আমি ইতিহাসের কথা বলেছিলাম। এবং বিরাজমান বাস্তবতায় মানুষ যে জেগেও ওঠে এবং যেটার ধারাবাহিকতা হয়তো আমরা দেখি না, কিন্তু জেগেও যে ওঠে এবং সেটা কি মেসেজ দেয় সেটার কথা বলছিলাম। এইটা আমি বলতে চাচ্ছিলাম। এবং আগে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সে কথাটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এটা সোজা কথায় বলতে গেলে এখনও যে গণতান্ত্রিক হয়ে ওঠার যে ব্যাপারটা, সেই ব্যাপারটার উপরই আমি জোর দিয়েছি। জি, বুঝতে পেরেছি। যারা গণতান্ত্রিক হওয়ার আচ্ছা বলেন। জি বলুন বলুন, একটু সংক্ষেপে শেষ করুন আমার। হ্যাঁ, না আমি সেই কথাই বলতে চাচ্ছি। এবং সেই কারণে মানুষের যে ওঠার ব্যাপার, সে ওঠার ব্যাপারের ক্ষেত্রে যে অন্তরায়গুলো, সেই অন্তরায়গুলো চিহ্নিত করার জন্য আমি কিছু উদাহরণ দিয়েছিলাম এবং তার মধ্যে সংবিধান ছিল একটা। এবং এই কথাটা এখন একটু বলবো, সে কথাটা হচ্ছে যে সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দেশে যে অবস্থা বিরাজ করছে এবং করেছে ধারাবাহিকভাবে, সেটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে আন্দোলন, সে গণতান্ত্রিক আন্দোলনের প্রধান অন্তরায় বলে আমি মনে করি। আমি মনে করি যে আমাদের স্বাধীনতার প্রধান অন্তরায় হচ্ছে আমাদের। আপনার কাছে অনেকগুলি প্রশ্ন ছিল, একদম খুব সংক্ষেপে আপনার কাছে অনেকগুলি যে বলেন, যে আপনি অনেক প্রতিবাদী, অনেক অনেক তীব্র ভাষায় সমালোচনা করেন, আপনার কোনো প্রতিবন্ধকতা হয় কিনা? হয়। আমি আমার জীবন এবং সম্ভ্রমের ঝুঁকি নিয়ে কথা বলি। জীবন এবং সংগ্রামের ঝুঁকি যদি অন্যরা নিত এবং নিতে পারত, তাহলে বাংলাদেশে টেলিভিশনের আলোচনা অন্যরকম হতো। এবং বাংলাদেশের আপনাদের কাছে, আপনি এটা অস্বীকার করবেন পর্দায় আমি জানি, এবং নিচে চা খেতে গেলে আপনি করবেন কিনা আমি জানি না, অনেকে এটা স্বীকার করে যে কারা কারা আলাপ করতে পারবে, রেগুলার মেম্বার কারা থাকবে। হ্যাঁ, এই 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 লিস্টই সরকারের দিক থেকে আসে, আমাদের আসে না, অন্তত আমার ক্ষেত্রে। আর আমি তো জানি রে ভাই আপনি কথা বলবেন, এটা তো আপনি বলবেন না, আমার জায়গাটা ক্লিয়ার। আমি আচ্ছা বলুন। জি, আপনার জায়গা আমার কাছে পরিষ্কার করার দরকার নেই, আপনি যাদের কাছে পরিষ্কার করার দরকার সেটা করে ফেলেছেন, ধন্যবাদ আপনাকে। শোনেন, আমার একদম 1 মিনিট। আপনি বলেছিলেন না পৃথিবীতে কোন সরকার কি আন্দোলন করবার সুযোগ দেয়? হ্যাঁ দেয়, আবার দেয় না। যে কোন স্বৈরতান্ত্রিক সরকার পৃথিবীতে তার অপোজিশনকে কথা বলতে দেয় না। আবার যেই সব দেশে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, 1960-এর দশকে ফরাসি দেশে যখন জা পল সার্ত্রের মতন দার্শনিক তারা সংগ্রাম করছিলেন রাস্তায় সবর্ন ইউনিভার্সিটির সামনে, তখন ওইখানকার যে আইজি থাকে না, তাকে গ্রেফতার করে ফেললেন। দা গল তখন প্রেসিডেন্ট, এবং ওই আইজি সাহেব দা গলকে ফোন করে বললেন আমরা সার্থকে অ্যারেস্ট করে ফেলছি। ও মনে করেছিল যে একটা বিরাট কাজ করে ফেলছে, প্রেসিডেন্ট খুব খুশি হবে। দা গল বললেন, করছো কি তুমি, তো সারা ফ্রান্সকে অ্যারেস্ট করে ফেলছো, জলদি হলো সার্থকে ছাড়ো। বাংলাদেশের সরকার এই মুহূর্তে, আমাদের হয়তো প্রেসিডেন্ট দা গল না, আমাদের হয়তো সার্থে নাই, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী আছেন। প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীকে হত্যা মামলায় খুনের আসামি হিসেবে মামলা করেছিল। এইটা হচ্ছে পার্থক্য। ফলে মানুষকে তার স্বাধীনতার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য বাংলাদেশ যে সমস্ত প্রমিসকে সামনে নিয়ে স্বাধীন হয়েছে সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, সেইটার জন্যে তার অধিকার আদায়ের যে দাবি, এটা ন্যায্য। এই দাবির বিপক্ষে যারা থাকে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত, আমার সময় শেষ করতে হবে, প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে। সাধারণ মানুষ নিশ্চয়ই তাদের অধিকার স্বাধীনতা সম্পর্কে সচেতন থাকবে, তারা সেই প্রমাণ সবসময় দিয়ে এসছে, নিশ্চয়ই সেটি তারা সচেতন আছে আমরা বলে বিশ্বাস করি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আগামী রোববার। ভালো থাকুন, শুভরাত্রি।